শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে উত্তাল গোটা দেশ। ভুয়ো কাগজ দেখিয়ে শেয়ার দরে কারচুপি ও জালিয়াতির অভিযোগ বিশ্বের প্রথম সারির এই শিল্পপতির বিরুদ্ধে। অভিযোগ তুলেছে আমেরিকার লগ্নি নিয়ে গবেষণাকারী সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। জানিয়ে উত্তাল দেশের রাজনীতি, যার আজ গিয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতেও। কে এই গৌতম আদানি? তার বর্তমান সম্পত্তির পরিমাণই বা কত? তার বিরুদ্ধে কি অভিযোগ এনেছে মার্কিন সংস্থা? তারই সুলুক সন্ধানে ট্রাইব টিভি। সেই নিয়েই আমাদের এই অনুষ্ঠান আদানি কথা। কে এই গৌতম আদানি? তার উত্থান কিভাবে? বর্তমানে দেশের অন্যতম ধনীতম ব্যক্তি গৌতম আদানি। আদানি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা গুজরাটি এই ব্যবসায়ীর উত্থান কিন্তু সিনেমার গল্পের থেকে কম চমকপ্রদ নয়। গুজরাটের আহমেদাবাদের এক জৈন পরিবারে 1962 সালের 24শে জুন জন্ম গৌতম আদানির। বাবা শান্তিলাল ছিলেন বস্ত্র ব্যবসায়ী, মায়ের নাম শান্তি আদানি। গৌতমরা 7 ভাই বোন। গৌতম আদানি পেশায় দন্ত চিকিৎসক প্রীতি আদানিকে বিয়ে করেন। এই দম্পতির 2 ছেলে, করণ আদানি এবং জিৎ আদানি। গৌতমের পড়াশোনাও ছিল সীমিত, কখনো কলেজের গণ্ডি তিনি পার করেননি। স্কুলও পাশ করেছিলেন কোনো মতে। গুজরাট বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি হলেও পাশ করতে পারেননি। মাঝপথেই কলেজ ছেড়ে মুম্বাইয়ে চলে আসেন গৌতম। মহেন্দ্র ব্রাদার্স নামে এক সংস্থার হিরে নির্বাচকের কাজে যোগ দিয়ে কৈশোর বয়সে 1978 সালে মুম্বাই যাত্রা গৌতম আদানির। তিনি মুম্বাইয়ের জাভেরি বাজারে নিজস্ব হিরে দালালি সংস্থা প্রতিষ্ঠার আগে সেখানে 2 থেকে 3 বছর কাজ করেন। এরপর বড় ভাই মনসুখ ভাই আদানি 1981 সালে আহমেদাবাদে একটি প্লাস্টিক ইউনাইটেড প্যাভিলিয়ন ক্লোরাইড ক্রয় করেন এবং গৌতমকে তা পরিচালনার দায়িত্ব দেন। 1985 সালে ক্ষুদ্র শিল্পের জন্য প্রাইমারি পলিমারের আমদানি শুরু করেন গৌতম। তার উপর ভিত্তি করে 1988 সালে গড়ে ওঠে আদানি এক্সপোর্ট লিমিটেড, যা বর্তমানে আদানি এন্টারপ্রাইজ নামে পরিচিত। তারপর আর ফিরে তাকাতে হয়নি গুজরাটি এই শিল্পপতিকে। এরপর উল্কা গতিতে তার উত্থান। পণ্য ব্যবসায়ী হিসেবে জীবন শুরু করা গৌতম আদানি এখন শক্তি, সংস্থান, বন্দর, রসদ, কৃষিক্ষেত্র, রিয়েল এস্টেট, আর্থিক পরিষেবা, গ্যাস, প্রতিরক্ষা ব্যবসা, বিমানবন্দর ও অন্যান্য অনেকগুলি ব্যবসার মালিক। এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তির সম্মানও পান 60 বছরের বয়সী এই গুজরাটি শিল্পপতি। একাধিকবার মৃত্যুর মুখোমুখিও হয়েছেন গৌতম। 2008 সালে 26শে নভেম্বর মুম্বাইয়ের তাজ হোটেলে সন্ত্রাসবাদী হামলার সময় তিনি ওই হোটেলেই ছিলেন। তখন তিনি নৈশভোজে ব্যস্ত। সন্ত্রাসবাদীদের গুলি থেকে প্রাণ বাঁচাতে হোটেলের বেসমেন্টে লুকিয়েছিলেন। চোখের সামনে খুন হতেও দেখেন একাধিক মানুষকে। ভারতীয় কমান্ডো হোটেলের বেসমেন্ট থেকে গৌতমকে উদ্ধার করেছিলেন। 1997 সালে গৌতমকে অপহরণ করা হয়েছিল। মুক্তিপণ হিসাবে প্রায় 15 কোটি টাকা দাবি করেন অপহরণকারীরা। এই ঘটনার পরই 8 অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ। গৌতম আদানির বর্তমান সম্পত্তি। ফোর্বস রিয়েল টাইমের তথ্য অনুযায়ী গৌতম আদানির পরিবারের বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় $68 বিলিয়ন। মার্কিন ডলার হিন্ডেনবার্গ রিসার্চের তথ্য অনুযায়ী বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় 22 নম্বরে থাকা গৌতম আদানির বর্তমান সম্পত্তির পরিমাণ $12,000 কোটি, প্রায় 9,79,800 কোটি টাকা। এর মধ্যে নিট সম্পদের 10,000 কোটি এসেছে গত 3 বছরে। দামে কারচুপির মাধ্যমে শেয়ার সম্পদ জড়িয়েছে। এই কয়েক বছরে আদানি গোষ্ঠীর আয় বৃদ্ধি গড় 819%। 2020 সালে গৌতম আদানির সম্পদ মূল্য ছিল $8.9 বিলিয়ন বা $890 কোটি। এরপর উল্কার গতিতে বাড়তে থাকে সম্পদ মূল্য। করোনা অতিমারিতে বিশ্বের অন্য অনেক কোটিপতির মতো গৌতম আদানির সম্পদও ফুলে ফেঁপে ওঠে। 2021 সালে তার সম্পদ মূল্য দাঁড়ায় $4,000 কোটি মার্কিন ডলারে। আর 2022 সালের ফেব্রুয়ারি মাসে তিনি যখন মুকেশ আম্বানিকে ছাড়িয়ে এশিয়ার তৃতীয় শীর্ষ ধনী হন, তখন তার সম্পদ মূল্য ছিল $8,850 কোটি।
এছাড়াও মুকেশ আম্বানির পর দেশের দ্বিতীয় ধনী ব্যক্তি গৌতম আদানির স্থাবর অস্থাবর সম্পত্তি দেখলে চোখ কপালে উঠবে। 2020 সালে লুটিয়েন্স দিল্লিতে 400 কোটি টাকা দিয়ে একটি প্রসাদোপন অট্টালিকা কিনেছিলেন গৌতম। 3.4 একর জমি জুড়ে বিস্তৃত এই অট্টালিকা আদানি গোষ্ঠীর সবচেয়ে ব্যয়বহুল ভবনগুলির অন্যতম হিসেবেও পরিচিত। এই অট্টালিকা কিনতে গৌতমকে অগ্রিম 265 কোটি টাকা এবং বিধিবদ্ধ খরচ হিসেবে আরো 135 কোটি টাকা খরচ করতে হয়েছিল। এই প্রাসাদ ছাড়াও আদানির গুরগাঁওয়ে একটি বাংলো রয়েছে। আহমেদাবাদে একটি অট্টালিকা রয়েছে আদানির। এই বাড়িতেই বেশিরভাগ সময় গৌতম থাকেন। আদানি গোষ্ঠীর দখলে রয়েছে বেশ কয়েকটি বিলাসবহুল প্রাইভেট জেট এবং হেলিকপ্টার। গৌতম প্রধানত তার ব্যক্তিগত জেট বিমানে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন। তার প্রাইভেট জেটগুলির তালিকায় রয়েছে বোম্বার্ডিয়ার, ব্রিজক্রাফট এবং হকার প্রাইভেট জেট। ভারতের আদানিদের সবচেয়ে সস্তা প্রাইভেট জেটের দাম প্রায় 15.2 কোটি টাকা। 3টি বিলাসবহুল জেট প্লেন ছাড়াও আদানি এন্টারপ্রাইজের মালিকের কাছে 3টি হেলিকপ্টার রয়েছে। তবে তাকে সবচেয়ে বেশি দেখা যায় অগাস্টা ওয়েটল্যান্ড 8 ব্লু 139 হেলিকপ্টারে চেপে ভ্রমণ করতে। হেলিকপ্টার এবং প্রাইভেট জেটের তুলনায় আদানির মালিকাধীন বিলাসবহুল গাড়িগুলির তালিকা আরও দীর্ঘ। আদানির কাছে 3.5 কোটি টাকা মূল্যের লাল ফেরারি এবং একটি বিলাসবহুল BMW 7 রয়েছে। এই গাড়ি দুটি তার তালিকায় থাকা গাড়িগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয়। এছাড়াও গৌতমের সংগ্রহে রয়েছে একটি রোলস রয়েস ঘোস্ট গাড়ি। এই গাড়িটির বাজার মূল্য প্রায় 6.5 কোটি টাকা। এই গাড়ি তার গাড়ির সাথে রাখা গাড়িগুলির মধ্যে সব থেকে মূল্যবান বলেই জানা গেছে। আদানি এন্টারপ্রাইজ প্রায় 17টি জাহাজের মালিক। প্রায় প্রতিটি ব্যবসায়িক ক্ষেত্রে বিশাল উপস্থিতির কারণে এই জাহাজগুলির ব্যবহার করে আদানি গোষ্ঠী। জ্বালানি এবং অন্যান্য উপকরণ পরিবহন করতে আদানিরা এই জাহাজগুলি ব্যবহার করে। এছাড়াও দুটি নতুন কেনা জাহাজের নাম তার 2 ভাগ্নির নামে রাখেন আদানি, MW ভান্সি এবং MW রাহি। এই দুটি দক্ষিণ কোরিয়ার হানজিন হেভি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কনস্ট্রাকশন কর্পোরেশন তৈরি করেছে। বিলাসবহুল প্রাইভেট জেট এবং জাহাজগুলি রাখার জন্য সারা দেশে অনেকগুলি ব্যক্তিগত বিমানবন্দর এবং জাহাজ বন্দরও রয়েছে আদানির। দেশজুড়ে আদানির মোট 13টি জাহাজ বন্দর রয়েছে। আদানি দখলে রয়েছে অস্ট্রেলিয়ার অন্যতম বৃহত্তম কয়লা খনি কারমাইকেল। আদানিরাই এই কয়লা খনির মালিক। প্রতিবেদন প্রকাশিত রিপোর্ট অনুযায়ী অস্ট্রেলিয়ার এই কয়লা খনি আগামী 3 দশকের জন্য বার্ষিক 10 মিলিয়ন টন কয়লা যোগান দিতে পারে। হিন্ডেনবার্গের রিসার্চের রিপোর্টে কি দাবি করা হয়েছিল? গত 24শে জানুয়ারি নাথান অ্যান্ডারসন প্রতিষ্ঠিত লগ্নি গবেষণাকারী আমেরিকান সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে দাবি করা হয়েছিল আদানি গ্রুপ কারচুপি করে শেয়ার বাজারে তালিকাভুক্ত স্টকগুলির দাম বাড়িয়ে রেখেছে। এইভাবে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করেছে আদানি গোষ্ঠী। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে আর্থিক তছরূপেরও অভিযোগ তোলা হয়েছে। বলা হয় আদানি গ্রুপের 7টি কোম্পানিরই 85% নেগেটিভ প্রবণতা রয়েছে। হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব। গত 24শে জানুয়ারি লগ্নি বিষয়ক মার্কিন গবেষণা সংস্থার রিপোর্ট সামনে আসার পরই আদানি গোষ্ঠীর বিভিন্ন কোম্পানির বাজার মূলধন 100 বিলিয়ন বা 10,000 কোটি ডলারের বেশি কমেছে। ব্যাপক ধাক্কা খেয়েছে আদানি শেয়ার, যার জেরে কমছে আদানির সম্পত্তির পরিমাণ। আদানি গ্রুপের সবকটি স্টকই রয়েছে রেড জোনে। এর মধ্যে আদানি গ্যাসের অবস্থা সবচেয়ে খারাপ। এই স্টকটির দাম কমেছে প্রায় 50%। সেই সঙ্গে আদানির ব্যক্তিগত সম্পদ মূল্য কমেছে প্রায় 56 বিলিয়ন বা 5,600 কোটি ডলার। শেয়ার বাজারে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আদানি টোটাল গ্যাসের।
তাদের শেয়ার দর কমেছে 51%। সবচেয়ে কম পড়েছে এনডিটিভির শেয়ারের দাম 17%। এই ঘটনার জেরে বিশ্ববাজারে গৌতম আদানির গ্রহণযোগ্যতা কমে গেছে। সুইস ব্যাংক, ক্রেডিট সুইস এবং যুক্তরাষ্ট্রের সিটি গ্রুপ বেসরকারি ব্যাংকারদের জন্য প্রদেয় ঋণের বন্ধক হিসেবে আদানির বন্ড নেওয়া বন্ধ করে দিয়েছে। হিন্ডেনবার্গের প্রতিবেদন প্রকাশের সময়টাও ছিল মুখ্য। আদানি এন্টারপ্রাইজের এফপিও বাজারে আসা ঠিক 2 দিন আগে। এফপি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে তালিকাভুক্ত একটি কোম্পানি বাজারে নতুন শেয়ার ছেড়ে অর্থ তোলে। আদানি শেয়ারের দাম পড়তে থাকায় সাধারণ বিনিয়োগকারীরা এই এফপিও কিনতে সাহস করেনি, বরং বড় বড় কয়েকজন ভারতীয় ব্যবসায়ী এবং সংযুক্ত আরব আমিরাতে আইএইএসজির একটি এফপিও কেনেন। শেষ পর্যন্ত অবশ্য আদানির $250 কোটি এফপিও পুরোপুরি বিক্রি হয়ে যায়। তবে সব এফপিও বিক্রি হলেও অনেকটা হঠাৎ করেই আদানি গোষ্ঠী পুরো বিষয়টি বাতিল করে দেয়, অর্থাৎ তারা এফপিও বাজার থেকে প্রত্যাহার করে নেয়। বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়া হবে বলেই জানিয়েছে আদানি। কারণ হিসেবে তারা বলেছে, বাজার যেভাবে ওঠানামা করছে তাতে এই এফপিও বাজারে রাখা নৈতিকভাবে ঠিক হবে না। তবে বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা আদানি গোষ্ঠীর জন্য বিশাল এক ধাক্কা। নরওয়ের $1.35 কোটি নরওয়ের সম্পদ তহবিল গত বৃহস্পতিবার আদানি গোষ্ঠীর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে। তহবিলের কাছে থাকা আদানিদের অবশ্য এই অবশিষ্ট শেয়ারগুলিও তারা বিক্রি করে দিয়েছে বলেই জানিয়েছে। ফরাসি সংস্থা টোটাল এনার্জি জানিয়েছে, আদানি টোটাল গ্যাসে তাদের শেয়ার রাখার বিষয়টি নতুন করে বিবেচনা করা হয়নি। সংস্থার তরফে জানানো হয়েছে, এখনো তারা আদানি গোষ্ঠীতে বিনিয়োগের বিষয়টি পুনর্মূল্যায়ন করেনি। আদানি টোটাল গ্যাসে ফরাসি সংস্থা টোটাল এনার্জিসের 37%-এরও বেশি শেয়ার রয়েছে। টাকার অঙ্কের প্রায় 2,47,000 কোটি। তারা সরে গেলে আদানির সাম্রাজ্যের আর্থিক ভিত্তি আরও কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে। শেয়ার বাজারে আদানি গোষ্ঠীর বিপর্যয়ের আঁচ এলআইসির কয়েক কোটি লগ্নিকারীদের ওপর পড়ারও আশঙ্কা করা হচ্ছে। 2022 সালের 31শে ডিসেম্বর হিসেবে আদানি গোষ্ঠীর সবকটি সংস্থা মিলিয়ে এলআইসির কেনা শেয়ারের মূল্য 35,000 কোটি টাকার কিছু বেশি। তবে আদানির ভরাডুবির কারণে তাদের বিপুল ক্ষতি হবে না বলেই দাবি করেছে এলআইসি। এলআইসির দাবি, 2022 সালের 30শে সেপ্টেম্বরের হিসেবে তাদের মোট সম্পত্তির মূল্য 41,66,000 কোটি টাকা। আদানি শেয়ার সংস্থার মোট সম্পদের 1% নয়। এলআইসির ব্যবসা এবং লগ্নি সংক্রান্ত বিস্তারিত তথ্য আদানিদের হাতে থাকার খবরকেও অসত্য বলে দাবি করেছে এলআইসি কর্তৃপক্ষ। সম্প্রতি তাজপুরের সমুদ্র বন্দর তৈরি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গেও মই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আদানি। এই ঘটনার জেরেই এই নিয়েও অনিশ্চয়তা তৈরি হলো। আদানি গোষ্ঠীর ঋণের পরিমাণ। গত আগস্টে ক্রেডিট সাইটের সমীক্ষা দাবি করেছিল, আদানি গোষ্ঠীর সাফল্যের চাকচিক্যের পেছনে রয়েছে পাহাড় প্রমাণ ঋণের বোঝা। আদানির ঋণের পরিমাণ সেই সময়ই প্রায় 2.22 লক্ষ কোটি টাকা, এমনটাই ওই সমীক্ষায় দাবি করা হয়েছে। এই সমীক্ষায় জানানো হয়েছে, গত বছর বিশ্ব বাজারে আদানির ঋণের পরিমাণ ছিল 1.52 লক্ষ কোটি টাকা। এক বছরে এই ঋণের পরিমাণ তো কমেইনি, উল্টে 42% বেড়ে 2.22 লক্ষ কোটি টাকা হয়েছে। সমীক্ষায় আরো বলা হয়েছিল, আদানির বিদেশি মুদ্রায় নেওয়া ঋণের পরিমাণও অনেক। সেই সময় এই খবরও ছড়িয়ে পড়ে যে বিভিন্ন প্রকল্পের জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছ থেকে নতুন করে প্রায় 14,000 কোটি ঋণ নেওয়ার আবেদন করেছেন আদানি। তবে একটি ব্যাংকিং গোষ্ঠীর কাছ থেকে নেওয়া ঋণ সময়ের আগেই শোধ করার কথা ঘোষণা করেছে আদানিরা। ঋণের পরিমাণ $50 কোটি, ভারতীয় মুদ্রায় যা 4,000 কোটি টাকারও বেশি। ব্যাকলেস পিএলসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড পিএলসি, ডয়েশ ব্যাংক এজির মতো গোষ্ঠী গত বছর প্রায় 37,000 কোটি টাকা আদানিদের ঋণ হিসেবে দিয়েছিল। সেই ঋণের একটি অংশ আগামী মার্চের 7 তারিখের মধ্যে পরিশোধ করার চুক্তি হয়েছিল। মার্চ পর্যন্ত আর অপেক্ষা করলেন না আদানিরা। সময়ের আগেই 4,000 কোটি টাকার ঋণ তারা পরিশোধ করার পরিকল্পনা করেছে। সংশ্লিষ্ট ব্যাংকিং গোষ্ঠীগুলির সঙ্গে আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেই জানা গিয়েছে।
এই রক্তক্ষরণের মধ্যেও 3 সংস্থার আরও শেয়ার বাজারে আনার কথাও ঘোষণা করেছে আদানি গোষ্ঠী। বিবৃতি জারি করে জানানো হয়েছে, আদানি স্পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের 16,70,70,000 শেয়ার, আদানি গ্রিন এনার্জি লিমিটেডের 2,75,60,000 শেয়ার এবং আদানি ট্রান্সমিশন লিমিটেডের 1,17,70,000 শেয়ার বাজারে আনতে চলেছে আদানি গোষ্ঠী। গৌতম আদানির দাবি, যদিও হিন্ডেনবার্গের অভিযোগ মিথ্যে বলেই উড়িয়ে দিয়েছেন গৌতম আদানি। এ প্রসঙ্গে আদানি অবশ্য পাল্টা আক্রমণ করেছেন। তার দাবি, হিন্ডেনবার্গের প্রতিবেদনের মাধ্যমে মূলত ভারতের ওপর পরিকল্পিত আক্রমণ চালানো হয়েছে। ভারতের প্রবৃদ্ধি এবং উন্নয়নকে খাটো করা হয়েছে বলেই দাবি করেছেন তিনি। আদানি গোষ্ঠী 413 পাতার বিশাল জবাবে হিন্ডেনবার্গের অভিযোগ খণ্ডন করার চেষ্টা চালায়। তাদের বক্তব্য, ভারতের আইনি ব্যবস্থা সম্পর্কে হিন্ডেনবার্গের সম্যক ধারণা নেই। ভারতের বাজারে কিভাবে পুঁজি সংগ্রহ হয় সেটাও জানে না তারা। হিন্ডেনবার্গ প্রতিবেদনে দাবি করেছিল, গত কয়েক বছরে আদানি গোষ্ঠীর একাধিক কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা পদত্যাগ করেছেন। এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে আদানি গোষ্ঠী। আদানি জানিয়েছে, ওই কর্মকর্তারা কোম্পানির সঙ্গেই যুক্ত রয়েছেন, বরং আরো বড় দায়িত্ব পেয়েছেন তারা, পদত্যাগ করেননি কেউ। তবে হিন্ডেনবার্গ মূল এই যে প্রশ্নের উত্থাপন করেছে, আদানি তার জবাব দেয়নি বলেই মন্তব্য করেছে মার্কিন প্রতিষ্ঠানটি। আদানি বিতর্কে উত্তাল গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গৌতম আদানির ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছে বিরোধী দলগুলো। শিল্পপতি গৌতম আদানি সংস্থার আর্থিক বিবৃতি খতিয়ে দেখার কাজ শুরু করেছে কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রক। গত কয়েক বছরে আদানি গোষ্ঠীর যাবতীয় আর্থিক বিবৃতি এবং অন্যান্য ব্যবসায়িক লেনদেনের হিসাবে পরীক্ষা করেছেন সংশ্লিষ্ট মন্ত্রকের দায়িত্বপ্রাপ্তরা। গত বুধবার হিমাচল প্রদেশে আদানি গোষ্ঠীর মালিকাধীন সংস্থার আদানি ওয়েলমার্ট লিমিটেডের ভান্ডার এবং তহবিল খতিয়ে দেখে সেই রাজ্যের আবগারি এবং আয়কর দপ্তরের কর্মীরা। গত বছর এই সংস্থা রাজ্যে 135 কোটি টাকার ব্যবসা করেছিল। আদানি নিয়ে হিন্ডেনবার্গের রিপোর্টে ষড়যন্ত্র হয়েছে। তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী ML শর্মা এবং বিশাল তিওয়ারি। আদানির হয়ে ব্যাগ ধরেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। ভারতের বিরুদ্ধে পশ্চিমী দেশগুলির সুপরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিযোগ করেন সেহবাগ। টুইট করে লেখেন, বিদেশিরা ভারতের অগ্রগতি সহ্য করতে পারে না। ভারতীয় বাজারে হেডজব একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের মতোই মনে হচ্ছে, কিন্তু তারা যতই চেষ্টা করুক না কেন ভারত শক্তিশালী হয়েই ঘুরে দাঁড়াবে। তবে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হিন্ডেনবার্গের রিপোর্ট নিয়ে সংসদে উঠেছে ঝড়। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। দফায় দফায় মুলতবি হয়েছে সংসদের বাজেট অধিবেশন। বিরোধীরা যৌথ সংসদীয় কমিটি গড়ে কিংবা সুপ্রিম কোর্টের নজরদারিতে আদানি কাণ্ডের তদন্তের দাবি তুলেছেন। তবে আদানি কাণ্ডের পর ব্যাংকে টাকা রাখা নিরাপদ বলেই আশ্বস্ত করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। বিজ্ঞপ্তিতে RBI লিখেছে, ভারতীয় ব্যাংকগুলি নিরাপদ এবং সুরক্ষিত রয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের আশ্বাস, প্রতিনিয়ত পরিস্থিতির উপর নজর রাখা চলছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।